বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে দেখি আমার এতদিনের সব চিন্তা ভাবনা মিথ্যা। এতদিন ধারণা ছিল শ্বশুরবাড়ি মানে শুধু কষ্ট আর কষ্ট, সারাদিন শুধু কাজ আর কাজ, মানে এই কাজ আর ওই কাজ করে জীবনকে ভাজা ভাজা করা। এখানে এসে দেখি শাশুড়ি নিজেই একা একশো। কীভাবে যে ম্যাজিকের মতো এত বড় সংসারে কাজকর্ম একাই সামলান তা নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। আমাকে তেমন কিছুই করতে দেন না। শ্বশুরের অনেক বড় ব্যবসা, বাজারে বড় আড়ত আছে বলেও জানি। সারাদিন ওইখানেই থাকেন তিনি, শুধু দুপুরে খাওয়ার সময় বাড়ি আসেন। আমার দুই ননাসের বিয়ে হয়ে গেছে। আমার হাজব্যান্ড সুজনই এই বাড়ির বড় ছেলে, আর সায়ন সবার ছোট। সুজনের সাথে 3 বছর ধরে আমার রিলেশন। অনেক আগে আমি সুজনের সাথে চলে আসতাম, শুধু অসুস্থ মায়ের কথা চিন্তা করে আর আসি নাই। মায়ের মৃত্যুর পরই আব্বা একটা বিয়ে করে বউ নিয়ে এসেছে। তাতে আমার তেমন কোনো সমস্যা ছিল না। সমস্যা হলো নতুন বউ এসে আমার মায়ের সব চিহ্ন সরাতে শুরু করলো। এতে আমার অনেক কষ্ট লাগলো, আর তাই ওই বাড়ি ছেড়ে সুজনের সাথে চলে এসেছি। তবে এখানে আসার পর আমাকে দেখে আমার শ্বশুর একটু রাগ করেছিলেন, কিন্তু শাশুড়ি মায়ের তোড়জোড়ে তার রাগ তেমন একটা টেকেনি। এরপর থেকে সবাই আমাকে আদরে করেন, এমনকি শ্বশুর আব্বাও। বিয়ের কয়েকদিন পরই শ্বশুর আব্বার খাবার আগায় গোছায় দেওয়াটা আমার হাতে ধরিয়ে দিলেন শাশুড়ি মা। খেতে বসে শ্বশুর আব্বা বলেন, বউ দেখেছো খিচুড়িটা কেমন মজা হয়েছে, সাথে ইলিশ মাছটাও করকরা ভাজা, বড়ই মজা লাগতেছে বলে একটা হাসি দিলেন তিনি। এরপর মুখের খাবার শেষ করে আবার বললেন, ডাকো তোমার শাশুড়িরে, একটু ডাকো, তার সাথে একটু কথা বলি। শ্বশুর আব্বার কথা শুনে খুবই ভালো লাগলো, মনে মনে খুব খুশি হলাম। আমার মা আর আব্বার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। মা প্রায় সময় অসুস্থ থাকতেন, আর এটা নিয়ে আব্বা সবসময় মায়ের সাথে খ্যাচ করতেন। শ্বশুর শাশুড়ির প্রেমময় আলাপ শোনার লোভ সামলাতে না পেরে শাশুড়িকে ডেকে এনে আমি একটু দূরে দাঁড়িয়ে রইলাম, শ্বশুরের মুখে শাশুড়ির প্রশংসা শুনবো বলে। লাইলি, খিচুড়িটা খুব মজা হয়েছে। কোন চালটা দিয়ে রান্না করছো? ডাল কোনটা দিছো? আদা মশলার ঘ্রাণটাও একেবারে পারফেক্ট পাওয়া যাচ্ছে। এরপর এগুলোই আনবো কি বলো তুমি? তুমি শুধু আমাকে জানিয়ে দিও কোনটা বেশি ভালো। দিব বলে আমার শাশুড়ি মা চলে গেলেন ভেতরে। আমার তখন মাথায় হাত। এটা কি হলো তা কিছুই বুঝতে পারলাম না। এই রকমভাবে আরেকদিন দুপুরে খেতে বসে আমার শ্বশুর আব্বা খুশিতে বারবার আহা কি স্বাদ বলে আমার দিকে তাকিয়ে হাসছেন আর মন ভরে খাচ্ছেন। এমন সময় আমার শাশুড়ি মা রুমে ঢুকলেন, আর সাথে সাথে তাকে দেখে আমার শ্বশুর আব্বা বলে উঠলেন, লাইলি বুঝলা, বাজারে মাছটার চেহারা দেখেই বুঝেছি এইটা খেতে এত মজা হবে। আর এই লাউটা কি কচি ছিল, হাতে নিতেই বুঝলাম এটা মধুর মতো লাগবে। আপনি সব সময় খুব ভালো বাজার করেন, এই আর নতুন কি, বলে শাশুড়ি মা চলে গেলেন। আমি বোকার মতো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিলাম। আমি আর শাশুড়ি খেতে বসে শাশুড়ি মাকে বললাম, মা আপনার রান্না কিন্তু খুবই মজার হয়, প্রতিটা খাবার একেবারে অসাধারণ হয়ে ওঠে আপনার হাতের ছোঁয়ায়। কি যে বলো না মেয়ে তুমি, রান্না তো রান্নাই, এতে আবার অসাধারণে কি আছে? তোমার শ্বশুর বাজারে বাছা বাছা মাছ সবজি আনে, তাজা জিনিসের স্বাদ এমনিতেই ভালো হয়। আরে না মা, আপনি সত্যি সত্যি খুব ভালো রাঁধেন, এমন মজা করে অনেকেই রাঁধতে পারে না। কি জানি, বুঝি না, এমন তো কখনো শুনিনি আগে। আমি ভালো রাঁধি তা এই প্রথম শুনলাম। তুমি একটু বেশিই বলছো বলে মনে হয়। মোটেই না, আমি অনেক মানুষের হাতের রান্না খেয়েছি, কিন্তু আপনার হাতের রান্নার মতো মজা এত এর আগে কোনোদিন খাইনি। তোমার মায়ের হাতের রান্না কেমন ছিল? আমার মা তো অনেক অসুস্থ ছিলেন, তাই রান্না করতেন না। আমি অনেক ছোট ছিলাম তখন থেকে আমাদের বাসায় বুয়ারা রান্না করত। মায়ের হাতের রান্নার স্বাদ মনে হয় ভুলেই গেছি। সুজনের মুখে আমি তোমাদের বাসার সব কথা শুনেছি। থাক, এখন কথা রেখে ভালো মতো খাও, বলে আমার শাশুড়ি মা একটা সুন্দর হাসি দিয়ে নিজের খাবার খেয়ে উঠে গেলেন। পরের দিন সকালে রান্নার সময় আমি রান্নাঘরে গিয়ে উপস্থিত, উদ্দেশ্য রান্না করব। শাশুড়ি কোনোভাবেই রাজি হলেন না, কারণ আমার শ্বশুর অন্য কারো রান্না খেতে পারেন না। পরবর্তীতে শাশুড়িকে মানিয়ে আমি একটা আইটেম কোনোরকমভাবেই রান্না করলাম। দুপুরে খাওয়ার সময় শ্বশুরকে খাবার বেড়ে দেওয়ার সময় আমার রান্না তরকারিটা আগে দিলাম। শ্বশুর আব্বা খাবার মুখে দিয়ে থেমে গেলেন।
উফ, এই তরকারি কে রান্না করেছে? একেবারে নষ্ট করে ফেলেছে সব। শ্বশুরের চেঁচামেচি শুনে আমার শাশুড়ি দৌড়ে এলেন কাছে। পেছনে সুজনও দাঁড়ানো। তাদেরকে কিছু বলার আগে আমি শুরু করলাম বলা। কেন আব্বা, সমস্যা কি? আজকের মাছটা কি তাজা ছিল না? সবজিগুলি কি ফ্রেশ ছিল না? তবে তরকারি কি হলো? কিছুই তো বুঝলাম না। ও, তরকারি তুমি রাঁধছ বৌমা? আগে বলবা না? কিচ্ছু হয় নাই, তবে আনারি হাতের কাজ তো একটু এদিক সেদিক হয়ে গেছে আর কি, বলে আমার শ্বশুর আমার দিকে তাকে একটু হাসার চেষ্টা করলেন। কিন্তু আমি তো আমার উদ্দেশ্য ঠিক রেখে এগোতে থাকলাম। ছাড়বার পাত্রী যে না তা সুজন ভালো মতোই জানে। শাশুড়ি একটু এগিয়ে আসতে চেয়েছিল, দেখলাম সুজন তার মাকে পিছন থেকে আটকে দিল। ও আচ্ছা আব্বা, আমি আসলে বুঝতে পারি নাই। আমার ধারণা হয়েছিল আপনি সব সময় বাজারের সেরা জিনিসগুলো আনেন, আর তাই খাবারগুলো এত এত মজা হয়। এখানে আর রান্নার কৌশলের কি আছে? তাই সাহস করে রাঁধতে গিয়েছিলাম। এমন একটা অবস্থা হবে তা তো বুঝতেই পারি নাই। আহা, মন খারাপ করো না। প্রথম দিন রাঁধছ তো, তাই একটু ভুল হয়েছে। এরপর থেকে তোমার শাশুড়ির কাছ থেকে রান্নাটা শিখে নিও। ভালো বাজারের সাথে রান্নার কৌশলটাও দরকার হয় তরকারির স্বাদের জন্য। ও আচ্ছা আব্বা, আপনি আজকে বললেন তাই এখন বুঝলাম রান্নারও একটা কৌশল আছে। শুধু বাজার ভালো হলেই ভালো খাবার হয় না, তাই তো আব্বা? ঠিক ধরেছ বৌমা, তোমার শাশুড়ি আমার রান্নার কৌশলটা খুব ভালো জানে। ওর হাতে যে কোনো বাজারই স্বাদের খাবার হয়ে যায়। জি আব্বা, আমিও তাই বলি। কিন্তু মা বলে কি না তার রান্না মজা হয় শুধু আপনার ভালো বাজারের কারণে। আরও বলেন তার নাকি এতে কোনো কৃতিত্ব নাই। এবার হাসতে হাসতে মায়ের দিকে তাকালাম। আমার শাশুড়ি মার চোখ দুটো ছলছল করছিল আনন্দে। এই প্রথম আমার শ্বশুর তার রান্নার এত প্রশংসা করলেন, তাই হয়তো। ও লাইলি, তুমি এইখানেই আছো? আসো আসো, কাছে আসো। দেখো বৌমা কি করেছে। তুমি একটু বৌমাকে রান্নাটা শিখিয়ে দিও তো। ও তো বাচ্চা মেয়ে, জানতোই না রান্নাতে যে একটা কৌশল আছে। তোমার হাতে জাদুগুলো একটু একটু করে বৌমাকে শেখাও। আমার শ্বশুর আব্বার কথাগুলো শেষ হতে না হতে আমার শাশুড়ি কেঁদে ফেললেন। তার এত বছরের জমানো প্রাপ্ত স্বীকৃতি পেয়ে আর নিজের ভেতরে আবেগ ধরে রাখতে পারলেন না। আর আমারও খুব ভালো লাগলো আমার শাশুড়ি মায়ের প্রাপ্ত স্বীকৃতিটুকু তাকে আদায় করে দিতে পেরে। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।